কলিং বেলের শব্দ হতে দরজা খুলল ভাবি। তোমাদের ব্যালেন্ডারে আমার মরিচগুলো কষ্ট করে ব্যালেন্ডার করে দিতে হবে, আমারটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে আসুন, এ কথা বলে তারা ভেতরে চলে আসলো। ব্যালেন্ডারে মরিচগুলো রেখে বলল ভাবি, কাল সারা রাত আমার জামাই পা টিপে দিয়েছেন ভাবি, পায়ের ব্যথায় ঘুমোতে পারছিলাম না। আমি মিটমিটিয়ে হাসলাম। আরে ভাবি, শুধু তাই নয়, আমি অসুস্থ থাকলে তো আমার জামাই পেটিকোট ব্লাউজ পর্যন্ত ধুয়ে দেয়। এ কথা বলতে আমি হেসে দিলাম। শুধু হাসি নয়, একজন আরেকজনের গায়ে হেসে লুটিয়ে পড়ছি। প্রতিদিন বিকালে ভাবির সব অসহ্যকর কথা শুনতে হয় আমাকে। আমি নীরব হয়ে অদ্ভুত কথাবার্তা শুনি। আজও শুনছিলাম। ভাবি হঠাৎ পেছন থেকে ধাক্কা দিয়ে বলে উঠলেন, কি ব্যাপার তানহার মা, এত চুপচাপ কেন? তুমিও কিছু বলো তোমার জামাইয়ের কথা। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম, কেননা তিনি খুব ভালো করেই জানেন আমার স্বামী গত বছর ধরে সৌদি আরবে থাকেন। এমন কোনো ঘটনা হুট করে চাইলেই আমি বলতে পারি না। তারপরও তার কথার প্রেক্ষিতে বললাম, আমার তো বলার মতো কিছুই নেই ভাবি। প্রতি 2 বছর কিংবা 3 বছর বাদে একবার দেখা পাই আমি তানহার আব্বু। বাবা মা যখন প্রবাসী স্বামীর সাথে বিয়ে দিয়েছেন, তীর্থের কাকের মতো চেয়ে থাকি কবে আবার তার দেখা পাবো। অশ্লীল ভঙ্গি করে ভাবি বললেন, তোমারই তো শান্তি, কারণ জামাই কাছে নেই। তুমি চাইলেই দেশে বসে 8-10টা প্রেম করতে পারো, জামাই টেরও পাবে না। আমার জামাই তো খালি সন্দেহ করে আমাকে। আমি অবাক হয়ে ভাবির মুখের দিকে তাকিয়ে রইলাম। কি বলেন ভাবি, জামাই থাকতে প্রেম করব কেন? তাছাড়া আমার বাচ্চা একটা মেয়ে আছে। ইতিমধ্যে ভাবির ব্যালেন্ডারের কাজ শেষ। আমি ভাবিকে এগিয়ে দিতে দরজার কাছে আসলাম। ভাবি আমাকে আবার বলল, এত সুন্দর তুমি, বয়সও কম, কেমনে থাকো জামাই ছাড়া? নিজের রূপ যৌবন এভাবে নষ্ট করো না। তোমার জামাই বিদেশে কতজনের সাথে ঘুমোয় তা কি তোমাকে বলে নাকি? না জেনে মন্তব্য করা কি ঠিক ভাবি? যদি তিনি পাপ করেন, তার কৈফিয়ত তিনি আল্লাহর কাছে দিবেন। আমি কেন পাপের বোঝা মাথায় নিব? তাছাড়া আমি তাকে বিশ্বাস করি, সেই বিশ্বাস নিয়েই থাকতে চাই। শোনো, এই পাপ পুণ্যের ভাত নেই আজকাল। শ্বশুর বাড়ির মানুষ কোনোদিন আপন হয় না। নিজে ব্যাংক ব্যালেন্স করো, জমি জমা কেন, নয়তো যখন শুনবে জামাই আর একটা বিয়ে করেছে, তখন আমার কথা মনে করে পস্তাবে। এই কথা বলে ভাবি চলে গেল। আমি তার কথায় কান দিলাম না। রুমে এসে ভাবলাম, তানহার বয়স যখন 5 বছর, তখন শেষবার এসেছিলেন তানহার আব্বু। এখন তানহার বয়স 7 বছর চলছে। বিয়ের পর থেকে 6 বছরে 3 বার এসেছেন তিনি, তাও প্রত্যেকবার 3-4 মাসের বেশি থাকেননি। প্রত্যেকবার যখন তিনি আসেন, আমার মনে হয় আমাদের নতুন বিয়ে হয়েছে। খুব অচেনা লাগে মানুষটাকে। তবে তিনি মানুষ হিসাবে খারাপ তো নন। দেশে থাকলে অন্য ভাবিদের বড়দের মতোই আমার খেয়াল রাখতো বলে ধারণা। তানহা আমার একমাত্র মেয়ে। তানহার আব্বুর এখন একটা ছেলের শখ। এদিকে ভাবি বাসায় ঢুকতে দেবর কালাম বলল, ভাবি আজকে রাতে কিন্তু আমি তোমার সাথে ঘুমোবো, কথাটা মনে রেখো। দরকার হলে তুমি ভাইয়াকে বলবে। ভাবি ভাবলো, আজকে তোকে একটা শিক্ষা দিব। কথা শোন, তুই প্রতিদিন আমাকে জ্বালাতন করিস। এক কাজ করো, তানহার মা ভাবিকে 500 টাকা দিলেই হয়ে যাবে। দেবর কালাম চোখ বড় বড় করে ফেললো। হ্যাঁ রে হ্যাঁ, ভাবির স্বামী বিদেশে থাকে, নিজের যৌবনটা আর কতদিন এভাবে ফেলে রাখবে? তাই 500 টাকার বিনিময়ে এক রাত সাথে থাকে। ভাবি, আমি যতটুকু জানি তানহার মা তো খুব ভালো মেয়ে, কিন্তু এইটা তো বাজে কাজ। তুই কি পাগল? আজকাল এসব কেউ মানে নাকি? জানি ওনার টাকার অভাব নেই, তবুও 500 কেন নেয়? এই টাকাটা নামমাত্র নেওয়া, সেটা ভাবি আমাকে বলেছে। আচ্ছা আমাকে আগে এটা বল, তোর পকেটে কি 500 টাকা আদেও আছে? না মানে হয়েছে, বুঝেছি। আচ্ছা শোনো ভাবি, রেগে যাচ্ছ কেন? তুমি আজ আমার টাকাটা দিয়ে চালিয়ে দাও, আমি তোমাকে দিয়ে দিব, প্রমিস। কখন দিবি? কালকেই দিব, শিওর। তাহলে তুই কালকেই করিস, এখন বিদায় হতো। এই বলে উল্টো হাঁটা ধরলো ভাবি। আমি বললাম, এই গ্রামে সবার চোখের নজরে সবসময় ভেসে বেড়ায় নাম করা ভাবি। যার চাচি সেও বলে ভাবি, যার আন্টি তারও ভাবি। এই বিখ্যাত ভাবির স্বামী বিয়ের 2 মাসের মাথায় বিদেশে চলে যান। প্রতি মাসে আয়ের টাকা পাঠায়, কিন্তু টাকা গাড়ি বাড়ি দিয়ে কি সব সুখ পাওয়া যায়? ওটাও তো লাগে। আর যেটা লাগে সেটা ভাবি 500 টাকার বিনিময়ে করে থাকেন। আজ বুঝতে পারলাম 500 টাকার নামমাত্র নেওয়া মূল কারণ ওনার যৌবন জ্বালা মেটানো। চলুন দেখে আসি ভাবি কি করে। আমি আস্তে করে দরজা খুলে ঘরে ঢুকলাম। ভাবির নাম জান্নাত। এত সুন্দর একটা নামের সাথে ভাবির দেহখানা কম যায় না। তবে ভাবি সেটাকে অবৈধভাবে চালাচ্ছে। যদিও কি বা করার, ভাবির তো আর একা রাতে ঘুম আসে না, সাথে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য একটা সঙ্গী দরকার পড়েই। যদিও সঙ্গিনী ঘুম পাড়াতে আসে না, ঘুম উড়াতে আসে। কালাম আনমনে পা টিপে টিপে চলে আসে ভাবির দরজার সামনে। সারা রাত কি হবে তা যেন কালাম আগেই চিন্তা করে দিল। জান্নাত কালামকে ঘরে ঢুকিয়ে দরজা অফ করে দেয়। এরপর কালাম জান্নাতকে কোলে তুলে চোখের দিকে তাকায় আর হেঁটে হেঁটে চলতে থাকে যুদ্ধের ময়দানে। ওই যে যা ভাবছেন সেটাই। বিছানার উপর কালাম ভাবিকে যেন ছিটকে ফেলে দেয়। বিছানায় স্প্রিং করে ভাবির শরীরের চামড়া যেন হেলে দুলে যাচ্ছে। এত নরম চামড়া আজ কামড়ে খাবে নাকি চুষে, তা ভেবে বেহুদা হচ্ছে কালাম। এরপর কালাম 3, 2, 1 বলেই ভাবির উপর ঝাঁপিয়ে পড়ল। এমন সময় কালাম দরজায় মাথার সাথে ঠেকা খেলো। টুং করে শব্দ হওয়াতে ভাবি ভেতর থেকে বলে উঠল, কে দরজার ওখানে? কালাম চমকে উঠে বলল, ভাবি আমি আপনার পাশের বাড়ির দেবর কালাম। ভাবি দৌড়ে দরজায় এসে বলল, আমার ঘরে কেন এসেছো? কি চাও? কালাম লজ্জামাখা মুখ নিয়ে বলল, ভাবি আজকের রাতটা আমি তোমার সাথে থাকতে চাই। আমি কথা দিচ্ছি তোমার 500 টাকা 2 দিন পরে দিয়ে দিব। এ কথা বলে কালাম ভাবির হাত ধরে ফেললো। ভাবি আর দেরি না করে ঠাস ঠাস করে 2টো থাপ্পড় দিয়ে বলল, এতদিন তোকে
তোকে আমি আলবোলা ভেবেছিলাম, আসলে তুই যে এত বড় লম্পট সেটা তো জানতাম না। বেয়াদব, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। এ কথা বলে কালামকে ধাক্কা দিয়ে বের করে দিল। কালাম বাড়িতে এসে চিৎকার করে ভাবিকে ডাকতে লাগলো। ভাবি দৌড়ে আসলো, বলল কি হয়েছে? কালাম বলল, ভাবি তুমি আমার সাথে প্রতারণা করেছো। কেন তুমি জান্নাত ভাবির কাছে আমাকে পাঠিয়েছো? 500 টাকার বিনিময়ে এসব করে বলে আমাকে মার খাওয়ালে। আমি তোমাকে দেখে নিব, আমি তোমার সব কথা ভাইয়াকে বলে দিব, আমার মাকেও বলে দিব, বাবাকেও বলে দিব। এমন সময় ভাবি কালামের মুখ চেপে ধরল। স্বামী রুম থেকে এসে বলল, আমি সব শুনেছি, কালামকে ছেড়ে দাও। অন্য রুম থেকে শাশুড়ি এসে বলল, বৌমা তুমি কাজটা ঠিক করনি। আমি জানি আমার ছেলে একটু হাবাগোবা, তাই বলে তুমি তাকে ভালো কোনো পরামর্শ না দিয়ে এভাবে বাজেভাবে ব্যবহার করা তোমার ঠিক হয়নি। এই পাশ থেকে শ্বশুর এসে বলল, তোমাকে আমি অনেক ভালো মেয়ে মনে করেছিলাম, তোমার মতো ফালতু পচা মেয়ে আমি আমার জীবনেও একটা দেখিনি। স্বামী বলল, তোমার অনেক কুকৃত্যে আমার জানা আছে, আমি এতদিন মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আজ আর নয়। এ কথা বলে জোরে একটা থাপ্পড় মেরে বলল, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তুই জান্নাত ভাবির মতো সৎ চরিত্রবান মেয়ের উপর বাজে কথা বলতে তোর রুচিতে একটুও বাধেনি? শ্বশুর শাশুড়ি জামাই সবাই মিলে যখন ভাবিকে বকাবকি করছিল, এমন সময় দরজা খুলে জান্নাত বেরিয়ে এসে বলল, থাক, ওকে কিছু বলতে হবে না। আমি সব সময় দেখেছি কেন জানি ও আমার পেছনে লেগে থাকে। সব সময় একটা না একটা কুটু কথা না বললে তার পেটের ভাত হজম হয় না। ভাবি আপনি আমাকে মাফ করে দিন, আমি আর জীবনে আপনাকে নিয়ে বা আপনার চরিত্র নিয়ে কোনো কথা কোনো সময় কোনো জায়গায় বলবো না। ভাবি জড়িয়ে ধরে বলল, ঠিক আছে, আমি তোকে মাফ করে দিলাম। শাশুড়ি বলল, বৌমা তোমার এই জান্নাতের থেকে শিক্ষা নেওয়া উচিত, কেমন করে মানুষের সাথে চলতে হয়, মিশতে হয়। ভাবি মাথা নিচু করে রইল। সম্মানিত দর্শক, এখানেই আমাদের গল্প সমাপ্ত হলো। আসলে এরকম পাশের বাসায় অনেকেই থাকে যারা অন্যের সুখ সুন্দর চলা দেখতে পারে না। আসলে এই পৃথিবীতে ভালো মানুষের পেছনে কেউ না কেউ লেগেই থাকবে। আপনার পাশেও থাকতে পারে এরকম বাজে মহিলা। তাই আমি মঞ্জুর মোর্শেদ মনে করি এদেরকে এড়িয়ে চলা উচিত। গল্পটি ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় মিজান ও ফয়সাল। ধন্যবাদ।